প্রিয়া তার স্বামীকে অনেক বেশি ভালোবাসত, অনেক বেশি বিশ্বাসও করত, কিন্তু তার স্বামী তো ছিল একটা নোংরা লোক। নিজের এত ভালো বউ থাকতেও সব মেয়েদের দিকে সে নজর দিয়ে বেড়াতো। প্রতিনিয়ত সে পতিতালয়েও যেত, এমনকি সে তো তার নিজের বউয়ের টাকা আত্মসাৎ করে বড় বড় নায়িকাদের পেছনেও ঢালতে থাকে, তাদেরকে নিজের করে পাওয়ার জন্য। তার কুনজর থেকে তার শালীও রেহাই পায় না। স্বামীর এই সব কুকীর্তি যখন প্রিয়া জানতে পারে, তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটাই দেখব আজকের গল্প পাপ কাহিনীতে। ভালোবাসার মানুষের ধোঁকা একটা সহজ সরল মানুষকেও কতটা ভয়ানক করে তুলতে পারে সেটাই চলুন দেখে আসা যাক। শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়, তার নাম হলো প্রিয়া। সে একটা সুন্দর ব্ল্যাক ড্রেস পরেছিল। তখন তার সামনে হুইল চেয়ারে বসে থাকা একটি লোকের কাছে যায় সে, তার নাম হলো মফিজ। মফিজের কাছে গিয়ে সে তাকে বলে যে এই পৃথিবীতে সবচেয়ে আনন্দের অনুভূতি হলো প্রতিশোধ। একটা মানুষ যখন তার প্রিয় মানুষের থেকে কষ্ট পায়, তখন সেই মানুষের উপর প্রতিশোধ নিতে যে আনন্দ হয় তার অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। এরপর সে হাসতে হাসতে মফিজকে বলতে থাকে যে সে আজ নিঃস্ব আর অসহায়, হুইল চেয়ারে পড়ে আছে, কথাও বলতে পারে না। কিন্তু প্রিয়া হলো এখন রানী, তার কাছে সহায় সম্পত্তির সবকিছু আছে, কোনো কিছুরই অভাব নেই তার জীবনে। এগুলো বলে হঠাৎ করে প্রিয়া কাঁদতে শুরু করে আর মফিজকে বলতে থাকে যে সে এসবের কিছুই কখনো চায়নি, সে তো শুধু মফিজকে ভালোবেসে গেছে আর মফিজের থেকে ভালোবাসাটাই সে শুধু চেয়েছিল। কিন্তু এই মফিজ তার সাথে এমন কিছু করেছে নিশ্চয়ই, যার জন্য প্রিয়া আজ এমন হয়ে গেছে। তো সেই সবই আমরা পরবর্তীতে জানতে পারবো। যাক, এরপরই দৃশ্য পরিবর্তন হয়। তখন আমরা দেখতে পাই যে প্রিয়া একটা টেবিলে বসে আছে আর একজন পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তার কাছে জিজ্ঞাসাবাদ করছে। এই অফিসারের নাম হলো বিশাল। বিশাল একটি সিগারেট ধরিয়ে প্রিয়াকে বলতে থাকে যে তার স্বামী নিখোঁজ হয়েছে এই নিয়ে 9 মাস হলো, কিন্তু সে কেন পুলিশের কাছে কোনো কমপ্লেইন করেনি। আর তাছাড়া থানায় এসে অভিযোগ করেছে মফিজের বন্ধু, সে নয়। তাছাড়া মফিজের বন্ধু তো মার্ডার কেস করেছে আর এই মার্ডারে অভিযুক্ত করেছে প্রিয়াকে। তখন এইসব শুনে প্রিয়া তাকে বলে যে সে কোনো খুন করেনি, সে শুধু শোধ নিয়েছে। এরপর আবারও আগের দৃশ্য দেখানো হয় যে একদিন রাতের বেলা প্রিয়া তার রুমে শর্ট ড্রেস পরেছিল। তখনই সেখানে একটা ছেলে আসে আর সে এসে নিজের শার্ট খুলে প্রিয়ার কাছাকাছি যেতে থাকে। অন্যদিকে দেখানো হয় যে মফিজ সিঁড়ি থেকে হামাগুড়ি দিয়ে কোনোভাবে নিচে নেমে আসে আর তখনই দরজা দিয়ে সে অন্য ছেলেটিকে তার নিজের স্ত্রী প্রিয়ার কাছাকাছি আসতে দেখে আর তার সাথে ইন্টিমেটও হতে দেখে। এটা দেখেই তো সে উত্তেজিত হয়ে যায় আর অনেক কান্না করতে থাকে। তখন প্রিয়াকেও দেখে অনুভূতিহীন বলে মনে হচ্ছিল, সে এসবের কিছুই চাচ্ছিল না, তার চোখে পানি ছিল। কিন্তু তাকে এটা মফিজকে কোনো কারণে কষ্ট দেওয়ার জন্য করতে হতো, কিন্তু সে শেষ পর্যন্ত কিছুই করতে পারে না, সে ছেলেটিকে তার থেকে দূরে সরিয়ে দেয়। এরপর কাঁদতে কাঁদতে সে মফিজকে বলতে থাকে যে সে চাইলেও তার মতো এত বেশি খারাপ হতে পারবে না, তার মতো এত বেশি নিচে সে যেতে পারবে না। এরপরই দেখানো হয় যে প্রিয়া এই ঘটনার কথা ইনভেস্টিগেশন অফিসার বিশালকে জানায়। বিশাল তো তখন এই সব কিছু শুনে বলতে থাকে যে সে মফিজের মতো খারাপ না আর কখনো হতেও পারবে না, কারণ এই গল্প তার নিজের বানানো, নিজের গল্পে কেউ কখনো খারাপ হয় না। তখন প্রিয়া তাকে বলতে থাকে যে সে যদি এটাকে গল্প মনে করে থাকে তাহলে মনে করতেই পারে, সে যদি গল্প ভাবে তাহলে এটি গল্প, আর সত্যি ভাবলে এটা সত্যি। তখন তো বিশাল হাসতে থাকে আর এরপর তাকে বলে যে সে সবটা বুঝলো, কিন্তু সে প্রিয়াকে গল্পটি একদম শুরু থেকে আবারও সত্যি করে বলতে বলে। যেই ব্যক্তি নিখোঁজ হয়েছে অর্থাৎ প্রিয়ার হাজবেন্ড মফিজ, সে আসলে তার সাথে কি কি করেছে। তখন প্রিয়া তাকে বলতে থাকে যে তার হাজবেন্ড তার সাথে কোনো খারাপ কাজ করেনি, তার হাজবেন্ড হলো তার বিশ্বাস। সে মফিজকে অনেক বেশি বিশ্বাস করত, অনেক বেশি ভালোবাসতো। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে একদম শুরু থেকে দেখানো হয়। গ্রামের মধ্যে মস্ত বড় একটা বাড়ি দেখতে পাই আমরা। সেই বাড়িতেই থাকতো মফিজ আর প্রিয়া, তারা দুজন স্বামী স্ত্রী। তো আমাদেরকে প্রিয়াকে দেখানো হয় সে দরজার কাছে বসে ইয়ারফোনে কিছু একটা শুনছিল আর বাইরে উঠানে দাঁড়িয়ে তার হাজবেন্ড মফিজ একটি লোকের সাথে কথা বলছিল। সে তখন কোনো একজনকে বলতে থাকে যে সে বউয়ের আন্ডারে আছে, এখানে যত সম্পদ আছে সব হলো তার বউয়ের, শ্বশুরেরই দেওয়া সবকিছু। এই জমি যদি তারা কিনতে চায় তাহলে তাদেরকে তার বউয়ের সাথে কথা বলতে হবে, তার বউই দাম দর সব ঠিক করবে। সে আরো বলতে থাকে যে তার শ্বশুর বাড়ির কোনো জিনিসের প্রতি কোনো লোভ নেই, সবকিছু তার বউয়ের, সে কোনো কিছু চায় না।
তো তার এই সব কথা প্রিয়া শুনতে পায়। তখন সে ভাবতে থাকে যে তার হাজবেন্ড কত বেশি ভালো, তার তো কোনো লোভ নেই, সে শুধু নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবেসে যাচ্ছে। তখনই সে মফিজকে তার ফোন কাটতে বলে, এরপর তার কাছে ডাকে। সে মফিজকে বলতে থাকে যে সবকিছু প্রিয়ার মানে কি, তার জিনিস কি মফিজের জিনিস না? মফিজ তখন বলে যে তার জিনিস কেন মফিজের হবে, প্রিয়া হলো তার। এটা শুনে প্রিয়া তো অনেক খুশি হয়ে যায় আর তাকে বলতে থাকে যে সে তাকে তার সব সম্পত্তির পাওয়ার দিয়ে দিবে আর সে সেই জমি দিয়ে যা ইচ্ছা তাই যেন করে, তার কিছু নিয়ে কোনো অসুবিধা নেই, তা শুধু মফিজ থাকলেই হবে। তখন মফিজ প্রিয়াকে বলতে থাকে যে এই যে সে কানে ইয়ারফোন দিয়ে গল্প শোনে, তো এই পড়া আর শোনা কি এক জিনিস হলো নাকি? তখন প্রিয়া তাকে বলে যে সে তো চোখে দেখে না ঠিক মতো, তাই তাকে বই না পড়ে শুনতে হয়। এরপর মফিজ প্রিয়ার কাছে জানতে চায় যে তার কি পিরিয়ড হয়েছে এই মাসে। প্রিয়া বলে যে এর আগেও তো কয়েক মাস বন্ধ হয়েছে, কিন্তু সে তো বাচ্চা কনসিভ করতে পারছে না। তখন মফিজ তাকে বলতে থাকে যে কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি তাদের বাবু নিশ্চয়ই হয়ে যাবে। এরপর তারা আরো অনেক কিছু নিয়ে দুজনে বসে গল্প করতে থাকে আর সুন্দর সময় কাটাতে থাকে। তাদের সম্পর্ক এমনই ছিল, দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো আর শ্রদ্ধা করত। এরপর একদিন দেখানো হয় যে যখন প্রিয়ার পিরিয়ড হচ্ছে না, তখন একদিন মফিজ তাকে নিয়ে তার বাইকে করে হাসপাতালে যায়। সেখানে গিয়ে ডাক্তার প্রিয়াকে দেখে, এরপর তাদেরকে জানায় যে প্রিয়া প্রেগন্যান্ট, কিন্তু এখানে কিছু ঝামেলা আছে, আর তা হলো তার বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য তাদেরকে 3 মাস পর্যন্ত একটু দূরেই থাকতে হবে। তাছাড়া এই সময় মেয়েদের উচিত তার বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে থেকে আসা, তাই প্রিয়ার ভালো হবে যদি সে তার মায়ের কাছে গিয়ে এই 3 মাস থাকে। এটা শুনে তখন প্রিয়ার মফিজ দুজনেরই মন খারাপ হয়ে যায়। তারা একসাথে মনে আশা নিয়ে বাসায় যেতে থাকে। তখনই রাস্তায় মফিজ একটি স্কুলের সামনে দাঁড়ায় আর প্রিয়াকে বলে যে স্কুলটি তার নামে করা। এটা দেখে প্রিয়া তাকে বলে যে তাদের যে জমি আছে তাই বেচে দিয়ে মফিজ যেন সত্যিকারের নিজের নামে একটা স্কুল করে। এই শুনে মফিজ তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় তার একটি দোকানের সামনে থেকে যায়। তখন দোকানদার ছিল মফিজের বন্ধু সোহেল। সে তো মফিজকে দেখে গালি দিয়ে ডাকতে থাকে। বন্ধুরা মূলত মজা করে যা করে থাকে আর কি, তাই করছিল সে। তখনই মফিজ তার বাইক থামিয়ে প্রিয়াকে একটি সাইডে দাঁড়াতে বলে। এরপর সে তার বন্ধুর কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে তার বউয়ের সামনে তাকে এই নামে কেন ডাকছে। তখন সোহেল তাকে বলে যে সিগারেট দিলে সে আর ডাকবে না। তখনই মফিজ তাকে সিগারেট খাওয়ায়। এরপর সে প্রিয়ার কাছে ফিরে আসছিল। তখনই সোহেল পেছন থেকে বলতে থাকে যে নারী আর টাকা হলো সর্বনাশের চাকা। মফিজ তখন তার কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে প্রিয়ার কাছে আসে আর তাকে 2 মিনিটের জন্য হলেও এভাবে দাঁড় করিয়ে রাখার জন্য সরি বলে। এরপর তাকে নিয়ে বাসায় যেতে থাকে। পথে সে আবারও ব্রিজের উপরে দাঁড়ায় আর তখন সে প্রিয়াকে নিয়ে ব্রিজের ফেন্সের উপর বসিয়ে দেয়। এরপর তার থেকে একটু দূরে গিয়ে তাকে দেখতে থাকে আর নাচতে নাচতে বলতে থাকে যে তার বউ অনেক বেশি সুন্দর। তখন তাকে এভাবে দেখে প্রিয়া হাসতে থাকে আর তাকে বলতে থাকে যে সে এভাবে পাগলামি কেন করছে, মানুষ দেখলে কি ভাববে। কিন্তু তখনও সোহেল বারবার এক কথাই বলতে থাকে। এরপর তারা এভাবে মজা করতে করতে বাসায় চলে আসে। কিন্তু এরপর দেখানো হয় প্রিয়া তার বাবার বাসায় যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিল। তখন এটা দেখে মফিজ অনেক বেশি কাঁদতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে প্রিয়াকে বলতে থাকে যে সে কেন চলে যাচ্ছে তাকে রেখে, সে এতদিন তাকে ছাড়া কিভাবে থাকবে, সে তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। তখন তাকে এভাবে কাঁদতে দেখে আর তার এসব কথা শুনে প্রিয়া মনে মনে ভাবতে থাকে যে মানুষটা তাকে কতটা বেশি ভালোবাসে। সে কিছুদিনের জন্য যাচ্ছে, এর জন্য কত কান্না করছে। তখনই সে মফিজকে বলে যে তাকে তো যেতেই হবে, আর অনেক দিন হলো তার বাবার বাসায় যাওয়া হয় না, সে একটু যেয়ে আসুক। আর তাকেও সে যেতে বলতে পারছে না, কারণ তার এখানে কাজ থাকে। তাছাড়া সে যখন স্কুল বানাবে তখনও তাকে এখানে থাকতে হবে, তাই সে যেন একটু বোঝে আর কান্নাকাটি যেন একদমই না করে। তখনও মফিজ কাঁদতে থাকে। প্রিয়ার তো এটা দেখে চোখে পানি চলে আসে। সে তখন মফিজের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে। এরপর দেখানো হয় পরদিন তারা একটি ডিঙি নৌকা দিয়ে প্রিয়ার বাবার বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেই নৌকা চালাচ্ছিল মফিজের বন্ধু সোহেল। যাওয়ার সময় প্রিয়া অনেক বেশি কাঁদতে থাকে। তখন মফিজ তাকে বলে যে সে এত কান্না করছে কেন, সে কি জানে না যে তার কষ্ট সে সহ্য করতে পারে না। তখন প্রিয়া তাকে বলতে থাকে যে সে তো মফিজের কথা ভেবে কাঁদছে, সে তার বাবার বাসায় গিয়ে থাকতে পারবে, কিন্তু মফিজের তো এখানে তাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। মফিজ তখন তাকে বলে যে সে তো তার সাথে থাকতে পারলে অনেক খুশি হতো। এটা শুনে তখন প্রিয়া তাকে বলতে থাকে যে তাহলে সেও চলুক তার সাথে। এটা শুনে মফিজ বলে যে সে তো চাইলেও যেতে পারবে না, কারণ এখানে তাকে স্কুল বানানোর কাজ শুরু করতে হবে, তারপর জমি বেচে দিতে হবে।
তার তো এখানে অনেক কাজ, আর তাছাড়া সে যদি শ্বশুর বাড়ি গিয়ে থাকে তাহলে লোকে তো খারাপ কথা বলবে, তাকে ঘর জামাই বলবে। এসব শুনে প্রিয়া বলতে থাকে যে সে ঠিক বলেছে। তখনই মফিজ তাকে বলে যে সে দলিল বানিয়ে দিতে বলেছিল না, সে সেই দলিল বানিয়ে এনেছে, এখন শুধু এখানে প্রিয়ার সাইন লাগবে, তাহলেই হয়ে যাবে। তখন প্রিয়ার যেহেতু চোখের সমস্যা, তাছাড়া তার মফিজের উপর পূর্ণ বিশ্বাস আছে, তাই সে না পড়েই সেই দলিলে সাইন করে দেয়। এরপরে দেখা যায় মফিজ তো খুশিতে তার নৌকার উপর শুয়ে শুয়ে যেতে থাকে। পরবর্তীতে দেখানো হয় যে মফিজের বন্ধু সোহেলকে বিশাল থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসে। বিশাল তাকে বলতে থাকে যে মফিজ তার বউয়ের থেকে সব সম্পত্তি লিখে নেয়ার যত কুকীর্তি করেছে সবকিছুতে সোহেল তার সাথে ছিল, তো এভাবে বন্ধু হয়ে বন্ধুকে খারাপ কাজ করা থেকে সে কেন আটকালো না? সোহেল তখন তাকে বলে যে সে এসব কি বলছে, বন্ধুকে বন্ধুকে খারাপ কাজ করতে বলে নাকি? বন্ধু তো শুধু বন্ধুকে তাদের কাজে সঙ্গ দেয়। মফিজকে তো খারাপ বানিয়েছে তার বাবা। তখনই আমাদেরকে আগের কিছু দৃশ্য দেখানো হয়। মফিজের বাবাকে দেখতে পাই আমরা, সে মদ খেয়ে সব সময় নেশা করে বেড়াতো। তাকে একদিন গ্রামের একজন লোক মদ খাওয়ায় আর তাকে বলে যে তার এত সম্পত্তি থেকে কি লাভ যদি সে নিজের টাকা দিয়ে মদই না কিনে খেতে পারে, তাই সে যেন তার সব সম্পত্তি তার নামে লিখে দেয়, তাহলে সে প্রতিদিন তাকে মদ খাওয়ার টাকা দিবে। তো মফিজের বাবা এত বেশি অ্যাডিক্টেড ছিল যে সে তার কথা মেনে নেয় আর তাকে বলে যে আচ্ছা তাহলে সে তাকে তার সব সম্পত্তি লিখে দিবে। লোকটি তখন তাকে 100 টাকা দেয় আর বলে যে পরদিন যেন সে রেজিস্ট্রি অফিসে চলে আসে। আর এভাবে মফিজরা পথে চলে আসে। তারপর থেকে বাবার মতো করে মফিজের মধ্যেও খারাপ অভ্যাস ঢুকতে শুরু করে। এরপর আবারও মফিজকে দেখানো হয় সে প্রিয়াকে তার বাবার বাসায় দিয়ে সেখান থেকে আবারও তার বন্ধুর সাথে করে ফিরতে থাকে। তখন সে শুয়ে শুয়ে তার বন্ধুকে বলতে থাকে যে পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আগে তার টাকা ছিল না, তখন সবাই তাকে গরিব আর ফকির বলতো, কিন্তু আজ তার অনেক টাকা হয়েছে, এখন তার জীবন হবে অন্যরকম, সে হবে এখন রাজা। এটা বলে সে মনের সুখে গান গাইতে থাকে। তার এখন মনে অনেক বেশি আনন্দ। যাক, তো এরপর দেখানো হয় মফিজ সেই দলিল নিয়ে ক্রেতাদেরকে জমি দেখাতে থাকে আর সেগুলো বিক্রি করতে থাকে। সে সবাইকে বলে যে এটা তার বউয়ের জমি, কিন্তু এখন বউয়ের জমি বললে ভুল হবে, কারণ সব এখন তার হয়ে গেছে। এরপরে মফিজ সেই সবগুলো জমি এক এক করে বেচে দিতে থাকে। এভাবে করে সে সব জমি বিক্রি করে দেয়, যার ফলে তার কাছে অঢেল টাকা পয়সা চলে আসে। এই সব কিছু সোহেলের কাছ থেকে শুনে বিশাল তাকে বলে যে যেহেতু তার কাছে এখন এত টাকা চলে এসেছে, তো এরপর মফিজ সেই টাকা দিয়ে কি কি কাজ করেছে। তখনই দেখানো হয় এই টাকা পেয়ে মফিজ চলে যায় পতিতালয়ে। সেখানে গিয়ে সে কাকলি নামের একটি মেয়ের সাথে ইন্টিমেট হয়। তার মানে তার আসল রূপ এখন বাইরে আসছে। নিজের বউকে তার বাবার বাসায় রেখে সে এখানে এখন ফুর্তি করছে, তাও তার বউয়েরই টাকা দিয়ে। যাক, তো মফিজ কাকলিকে বলতে থাকে যে সে এত কম টাকা নেয় কেন, তার তো আরো বেশি টাকা নেওয়া উচিত, কারণ এই কাজ সহজ নাকি। কাকলি তাকে বলে যে শুধু মফিজ বলে এই কথা বলতে পারছে, অন্য কেউ অত বেশি টাকা দিতে চায় না। মফিজ এরপর বলে যে আচ্ছা, সে যদি একটি পতিতালয় নিজে চালু করে তাহলে কেমন হবে? এতে করে তাদের মতো মেয়েদের একটা জায়গা হবে, তাদের কমিটি হবে, তার সাথে সাথে তাদের টাকাও হবে। তখন কাকলি বলে যে এটা করা তো ঠিক হবে না, কারণ এই কাজটাই তো ঠিক না। মফিজ বলতে থাকে যে ভুলের কিছুই নেই এখানে, টাকা হলে সবকিছু করা সম্ভব। এরপর তারা এই নিয়ে হাসাহাসি করতে থাকে। তখনই মফিজের কাছে তার এক শহরে থাকা বন্ধুর কল আসে। তার এই বন্ধুর নাম হলো রাকিব। রাকিব তাকে বলতে থাকে যে সে তো শুনেছে যে মফিজ নাকি তার বউয়ের থেকে টাকা পেয়ে বড়লোক হয়ে গেছে, তা সে এখন কোথায় আছে। মফিজ জানায় যে সে এখন কাকলির বুকে। এটা শুনে তার বন্ধু রাকিব তাকে বলে যে তাকে কি এখন গ্রামের পতিতালয়ে মানায় নাকি, সে এখানে শহরে আসুক, এখানে নায়িকা তারপর মডেলরা রয়েছে, তারা সবাই তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য অপেক্ষা করছে। এরপর সে বলতে থাকে যে সে কি নায়িকা মিথিলাকে চেনে, সে মফিজের সাথে দেখা করতে চায়। মফিজ তো এরপরই তার কল কেটে দিয়ে কাকলিকে বলতে থাকে যে সে কি নায়িকা মিথিলাকে চেনে, সে মিথিলা তার জন্য অপেক্ষা করে আছে, কারণ তার টাকার প্রয়োজন, সবারই আসলে টাকার প্রয়োজন। এ কথা শুনে কাকলি তাকে বলে যে সে যেন তাকে ছেড়ে না যায়, কিন্তু মফিজ বলতে থাকে যে সেও তো তার বউয়ের মতো কথা বলছে। কাকলি বলে সে যাই হোক, সে যেন তার কাছেই থাকে, সেও কোথাও যাবে না আর মফিজও কোথাও যাবে না। তখন মফিজ বলে যে ওরে রে, তার কত ভালোবাসা। এই বলে তারা দুজনই হাসতে থাকে। এরপর দেখানো হয় যে মফিজ ঢাকা চলে যায়। সেখানে গিয়ে একটা রেস্টুরেন্টে সে মিথিলার সাথে দেখা করে,
কিন্তু সে মফিজকে চিনত না। তখন মুভির ডিরেক্টর তাকে বলতে থাকে যে তার জন্য একটা নতুন মুভির অফার নিয়ে এসেছে সে, তার কোনো সমস্যা নেই তো। মিথিলা তখন তাদেরকে বলতে থাকে যে যদি মুভির কনসেপ্ট ভালো হয় তাহলে তার মুভি করতে কোনো সমস্যা নেই। তখন সেখানে রাকিবও ছিল। সে বলতে থাকে যে তার মুভির জন্য তারা নতুন প্রডিউসার পেয়েছে, যেই প্রডিউসার কিনা তাকে মুভির দ্বিগুণ টাকা দিবে, তাকে 10 লাখ টাকার জায়গায় 20 লাখ দিবে। তখন মিথিলা তাকে বলে যে এটা তো ভালো বিষয়, কিন্তু এই প্রডিউসারটিকে? তখন রাকিব মফিজকে দেখায়। মফিজকে দেখেই মিথিলা বলতে থাকে যে মফিজ আবার কেমন নাম, নামটা চেঞ্জ করতে হবে। রাকিব তখন তাকে বলে যে মফিজের টাকা পয়সা আছে তো, তাই সমস্যা নেই, নাম চেঞ্জ করে ফেলা যাবে। তখনই মিথিলা মফিজকে দেখতে থাকে। তার কাছে মফিজকে খুব একটা ভালো মনে হয় না। তারপরও সে তখন মফিজকে হাক করে আর তাকে নাইস টু মিট ইউ জানায়। কিন্তু মফিজ তখন তার বডি টাচ করার চেষ্টা করতে থাকে। তারপর আবার কোনোভাবে সে নিজেকে সামলে নেয়। এর পরদিন থেকে দেখানো হয় যে মফিজ তো মিথিলা যেসব জায়গায় ফটোশুট করতে যায় সেই সব জায়গায় যেতে থাকে। মফিজ মিথিলাকে খোলামেলা পোশাকে দেখতে থাকে, তার দিকেই সে তাকিয়ে থাকে। তখনই সেখানে মফিজের সাথে দেখা করতে আসে তার বন্ধু রাকিব। সে এসে মফিজকে মদ খেতে দেয় আর বলে যে সব বড় মানুষেরা মদ খায়, তাই মফিজেরও মদ খাওয়া শুরু করে দেওয়া উচিত। মফিজ তখন ড্রিঙ্ক করতে থাকে। তখন সে রাকিবের কাছে জানতে চায় যে সে মিথিলাকে সব কথা ভেঙে বলেছে তো। রাকিব তখন তাকে বলে যে সব কথা সে ভেঙেই বলেছে, কোনো কিছু না বলা রাখেনি। সে বলেছে যে দিনে শুটিং করবে সে, তারপর রাতে মফিজের সাথে শোবে। কিন্তু কথা হচ্ছে যে মফিজ মিথিলাকে সামলাতে পারবে তো, কারণ মফিজের তো এমনিতেই শক্তি অনেক কম। এ কথা শুনে মফিজের খুব রাগ হয় আর সে তখনই রাকিবকে একটা চড় মেরে বসে। তখনই তাদেরকে এমনটা করতে দেখে মিথিলা তো অনেক বেশি রেগে যায়। সে তাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে যে কি হয়েছে। এটা শুনেই তখন রাকিব বলে যে কিছু না, আসলে তারা দুজন বন্ধু অনেকদিন পর দেখা করেছে তো, তাই একটু তাদের মধ্যে ফ্রেন্ডলি ফাইট হচ্ছে। মিথিলা তো অনেক বেশি বিরক্ত হয় আর বলে যে তারা যেন এমনটা এখানে বসে না করে, কারণ তাদের শুটিং এ প্রবলেম হচ্ছে। এই বলে সে আবারও ক্যামেরার সামনে পোজ দিতে শুরু করে। এরপরই দেখানো হয় মফিজ সেখান থেকে তার গ্রামে ফিরে যায়। তারপর আবার পরদিন সে সেখানে যায় আর মিথিলার ফটোশুট হতে দেখতে থাকে। তখন তার সাথে রাকিবও ছিল। সে মফিজকে বলতে থাকে যে তার তো সরাসরি একদম মিথিলা অর্থাৎ বড় নায়িকার উপর নজর, সে কি আশেপাশের গুলোকে দেখতে পারছে না? সে কিন্তু আশেপাশে থেকে চলাফেরা করে। তখন মফিজ তাকে কিছুই বলে না আর মিথিলাকেই দেখতে থাকে। এরপরই দেখানো হয় শুটিং এর মাঝে মিথিলার কাছে কোনো একজনের কল আসে। সে তখন কল রিসিভ করতে একটু সাইডে যায়। তখন এটা দেখে মফিজ তার সাথে দেখা করতে যায়। সে মিথিলার কাছে গিয়ে দাঁড়ায় এবং তাকে টাচ করার চেষ্টা করতে থাকে। তখনই মিথিলা তাকে দেখে তার কাছে জানতে চায় যে সে তার সাথে কোনো কথা বলতে এসেছে কি। মফিজ তখন তাড়াতাড়ি করে তার হাত সরিয়ে নেয়। এরপর মিথিলাকে বলতে থাকে যে সে অনেক বেশি সুন্দর, কিন্তু এটা সে ইংলিশে বলার চেষ্টা করে। মিথিলা তখন তাকে বলে যে সে যেন চেষ্টা করে বাংলায় কথা বলার, কারণ তার ইংলিশ মোটেই ভালো না, খামোখা ইংলিশ বলার কোনো দরকার নেই। তখন মফিজ তাকে বলতে থাকে যে তার সাথে তার কিছু পার্সোনাল কথা আছে। মিথিলা তখন বলে যে সে কারো পার্সোনাল কথা শোনেও না আর কাউকে তার পার্সোনাল কথা বলেও না। এটা শুনেই তখন মফিজ বলে যে তার বন্ধু রাকিব কি তাকে সব কথা ভেঙে বলেনি। মিথিলা তো তার এই কথা শুনে অনেক অবাক হয়। এরপর তাকে বলতে থাকে যে সে আগে কাজটা শেষ করে নিক, তারপর তার সাথে এই বিষয়ে কথা বলবে। এই বলেই সে তার শুটিং এ ফিরে যায়। তখন মফিজ তো একেবারে নিরাশ হয়ে যায় আর চুপচাপ চলে আসে রাকিবের কাছে আর তাকে বলতে থাকে যে মিথিলা তো তাকে একদমই পাত্তা দিচ্ছে না, সে তাকে আসলে কিছুই বলেনি তাই না? রাকিব এতক্ষণ তাকে শুধু মিথ্যা বলেছে। তখন রাকিব বলে যে না না, সে তো সব কথা ভেঙে বলেছে, কোনো কথা বাদ রাখেনি। আর তাছাড়া মিথিলা তো তাকে অপেক্ষা করতে বলেছে তাই না? এই অপেক্ষা মানেই তো যে পরের রাতে তার সাথে দেখা করে সে ইন্টিমেট হবে। মফিজ তখন তাকে বলে যে তার টাকার কোনো সমস্যা নেই, টাকা লাগলেও সে দিতে পারবে, কিন্তু সে শুধু তার সাথে রাত কাটাতে চায়। রাকিব তখন তাকে বলে যে তাহলে তার উচিত মিথিলাকে কোনো দামি গিফট দেওয়া। এইসব নায়িকারা দামি দামি গিফট অনেক বেশি পছন্দ করে, দামি গিফট দিলে মিথিলা একদম তার হয়ে যাবে। এই কথাটা শুনেই তো মফিজ এটা নিয়েই ভাবতে থাকে। আর তখনই সে পরদিন মিথিলার জন্য 3.5 কোটি টাকার একটা গাড়ি কিনে আনে। এরপর সে গাড়িতে তার বন্ধু সোহেলকে ঘোরাতে নিয়ে যায়। তারা গ্রামের মধ্যে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। এরপরই সে মিথিলার বাসায় ওই গাড়িটি পাঠিয়ে দেয়। এরপর আমাদেরকে মিথিলাকে দেখানো হয় সে রাকিবের সাথে দেখা করে এবং তাকে বলতে থাকে যে তার এই অশিক্ষিত আনকালচার্ড প্রডিউসার মফিজ কি চাচ্ছে। সে তাকে হঠাৎ করে 3.5 কোটি টাকার গাড়ি কেন গিফট করলো, এর পেছনের কি কারণ। তখন রাকিব তাকে বলতে থাকে যে এটা তো একটা গিফট, তার গিফট নিয়ে এত ভাবা উচিত না, গিফটটা নিয়ে নেওয়া উচিত। কিন্তু মিথিলা বলতে থাকে
যে মফিজ হয়তো তাকে ভুল বুঝছে, সে কিন্তু ওরকম টাইপের মেয়ে না যে কেউ একজন তাকে দামি দামি গিফট দিবে আর তার বদলে তার সাথে ইন্টিমেট হওয়ার প্ল্যান করবে। এসব কখনোই হবে না। রাকিব তখন তাকে বলে যে সে একদমই তাকে ভুল বুঝছে, আর তাছাড়া সে নিজে কত মস্ত বড় নায়িকা, বাংলার 17 কোটি মানুষ তার ভক্ত। মফিজও সেই রকমই একজন ভক্ত, আর একজন ভক্ত যদি তাকে সবকিছু দিয়ে দেয় তাহলে মিথিলা কি তাকে শুধু 10টা মিনিট সময় দিতে পারবে না? এটা তো শুধুই একটা মানবতা, আর কিছু না। সে যদি তার সাথে একটু দেখা করে আর একটু কথা বলে, তার সাথে একটা দুইটা সেলফি তোলে, তাহলেই তো হয়ে যায়। তো এরপর সেই সেলফি নিয়ে কে কি করলো তাতে কি যায় আসে? মিথিলা তখন তার সব কথা শুনে বলে যে আচ্ছা, সে তার সাথে কথা বলবে, কোনো সমস্যা নেই। এরপরই দেখানো হয় যে মিথিলা তার হোটেল রুমে ছিল। তখন সে সেখানে বসে লাইভ করছিল। সে লাইভে সে সবাইকে জানাতে থাকে যে যেহেতু তারা একটি এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে কাজ করে, তাই সবাই এটা মনে করে যে তাদের মতো মডেলদের কোনো ক্যারেক্টার নেই, তাদের লাইফে কোনো প্রিন্সিপাল বা এথিক্স নেই। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তারা যারা এই লাইনে কাজ করে থাকে তারা মূলত কাজের জন্যই কাজটা করে, আর তাদের এই প্রফেশনকে তারা সম্মানও করে, আর তার সাথে সাথে তারা নিজেদেরকেও সম্মান করে আর নিজের চরিত্রকেও সম্মান করে। তো মানুষের ভুল ধারণাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত, এসবই সে বলছিল। সে তো তখন লাইভে ছিল। সেই সময় দেখা যায় তার রুমে মফিজ আসে। তাকে দেখেই সে বলতে থাকে যে সে যেন একটু সময়ের জন্য অপেক্ষা করে, সে লাইভে আছে, এটা শেষ করে সে কথা বলবে। এরপরই মিথিলা সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তারা ছোট কাপড় পরছে, মডেলিং করছে, এর মানে এই না যে তাদের ক্যারেক্টারে কোনো সমস্যা আছে। তো এরপর সে সবাইকে সুন্দর করে বিদায় জানিয়ে লাইফটা কেটে দেয়। পরবর্তীতে সে মফিজের সামনে গিয়ে বসে আর তাকে জিজ্ঞেস করে যে সে কি কিছু খাবে। তখন অন্য কোনো কথা না বলে মফিজ ডিরেক্ট বলতে থাকে যে সে খুব দামি প্রোটেকশন এনেছে, তাদের ইন্টিমেট হতে কোনো সমস্যা নেই। এই কথা শুনে মিথিলা তাকে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছিল না। সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে বলতে থাকে যে তার মতো একজন লোক যদি তার কাছে 2 বছর আগে আসতো তাহলে সে তাকে জুতা দিয়ে পেটানো শুরু করত, কিন্তু এখন এসে না তাদের মতো লোকেদের জন্য তার মায়া হয়, করুণা হয়। এরপর সে জিজ্ঞেস করে যে তার কি সমস্যা, তার বাসায় বউ আছে না, তাহলে সে এখানে কেন এসেছে? তখন মফিজ বলে যে হ্যাঁ আছে তো, কিন্তু সে চোখে ঠিক মতো দেখতে পায় না, আর তাছাড়া সে কালো, তার একদমই বউয়ের প্রতি মন বসে না। মিথিলা তো তার এসব বলা কথা মোটেই নিতে পারছিল না। এরপরই সে বলে যে সে তাকে 3.5 কোটি টাকা দিয়ে যেই গাড়ি গিফট করেছে তা সে এখনো পর্যন্ত টাচ করে দেখেনি। সে এখন কি করবে? সেই গাড়ি নিয়ে তার বউয়ের কাছে যাবে আর তাকে জোরে একটি চড় মারবে আর বলবে যে তার মতো স্বামীকে সে এখনো কেন বাঁচিয়ে রেখেছে, মেরে কেন ফেলেনি। তো তখন তার এসব কথা শুনে মফিজ তো অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। সে তখনই তার পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে নেয়। এরপরে মিথিলাকে বলতে থাকে যে সে 3000 টাকা দিয়ে শেফালির সাথে ইন্টিমেট হয়, 2500 টাকা দিয়ে কাকলির সাথে ইন্টিমেট হয়, কিন্তু সে তো তার পেছনে প্রায় 5 কোটি টাকা খরচ করে ফেলেছে। সে কি তাকে পেতে পারবে না? তার এসব বাজে কথা শুনে মিথিলা অনেক বেশি অবাক হয়। সে তখন মফিজকে বলতে থাকে যে সে ভাবলেও বা কিভাবে যে সে তাকে টাকা দিয়ে পাবে, সে এত সস্তা না। এরপরই সে রাকিবকে ডাকতে থাকে। রাকিবও তখন সেখানে চলে আসে। তখন মিথিলা তাকে বলতে থাকে যে সে যেন এখনই এই ছোট লোক আর বাজে লোকটাকে এখান থেকে বের করে, তার আর তাকে সহ্য হচ্ছে না। মফিজ তো তখনও তার কথাই বলতে থাকে। রাকিব তখন কোনো মতে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এই সব কথাগুলো শুনে বিশাল সোহেলকে বলতে থাকে যে তার মানে মফিজ তার সব টাকা মিথিলার পেছনে ঠেলে সর্বশান্ত হয়ে গ্রামে ফিরে এসেছে। তারপর সে কি করেছে? সোহেল তখন তাকে বলে যে মফিজের গ্রামে ফিরে আসার পর তার নজর পড়ে তার বউয়ের ছোট বোনের উপর। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় মফিজ তার বাসায় এসে থাকতে থাকে। তখনও তার বউ অর্থাৎ প্রিয়া সেখানে নেই, সে তার চাচার বাসায় গিয়েছে মায়ের বাসা থেকে। তো মফিজ একদিন বাসার উঠানে একা একা বসেছিল। তখনই সেখানে তাদের বাসায় তার শালি এবং শালির বর আসে। তারা এসেই মফিজের সাথে দেখা করে। মফিজ তাদেরকে দেখে বলে যে কি খবর, তারা হঠাৎ করে এখানে? তখন তার শালি জামাই রনি বলতে থাকে যে তার শালির মালার তো এই গ্রামের পল্লী বিদ্যুতে চাকরির ইন্টারভিউ রয়েছে, তাদেরকে সেই ইন্টারভিউয়ের জন্য 10 দিন এই বাসায় থাকতে হবে। তখন মালা তার দুলাভাই অর্থাৎ মফিজের কাছে জানতে চায় যে তার বোন প্রিয়া কোথায়। মফিজ জানায় যে প্রিয়া তো তার চাচার বাসায় গেছে। এ কথা শুনে রনি বলতে থাকে যে ওমা, আপা বাসায় নেই। তারা তো ভাবলো যে 10টা দিনে এখানে থাকবে, আপাও থাকবে,
আর সবাই মিলে অনেক মজা হবে। তখন মফিজ তাদের বলে যে তাদের আপা নেই তো কি হয়েছে, সে আছে না এখানে। তখন রনি বলতে থাকে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারা দুজন মিলে একসাথে মজা করবে আর আড্ডা দিবে, আর মালাকে দিয়ে সব কাজ করাবে। মালা তখন তাকে মজা করে বলতে থাকে যে সে তার কোনো কাজই করতে পারবে না, কিন্তু সে দুলা ভাইয়ের সব কাজ করে দিবে। এরপরই রনি মালাকে তাদের ব্যাগ নিয়ে ভেতরে যেতে বলে। সে ভেতরে গেলে রনি আর মফিজ মিলে একসাথে সিগারেট খেতে থাকে। তখন মফিজ রনিকে বলে যে তার শালি তো বেশ সুন্দরী হয়েছে, আর তাদের বাসার খাওয়া দাওয়া কেমন চলে। রনি জানায় যে আল্লাহর রহমতে তারা ভালোই খাওয়া দাওয়া করছে। এখন শুধু মালা যদি ভালো করে ইন্টারভিউটা দিতে পারে আর চাকরিটা যদি হয়ে যায়, তাহলে তাদের ঘর আরো ভালো করে চলবে, তাদের আর কোনো ধরনের অভাব থাকবে না। তাই সে চায় যে তার স্ত্রীর চাকরিটা যে কোনো ভাবেই হয়ে যাক। এর জন্য তারা অনেক কষ্টও করেছে। তাই মালা যদি ইন্টারভিউতে পাশ করে যায়, তাহলে তাদের জীবনটাই বদলে যাবে। মফিজ তখন তাকে বলে যে মালা যখন এখানে এসেছে, সে তখন তাকে সবকিছু শিখিয়ে দিবে, আর মফিজ অনেক কিছুই জানে, তাকে হেল্প করতে পারবে সে, সমস্যা নেই। এদিকে আকাশের অবস্থা খারাপ, তাই সে তাকে ভেতরে এসে খাওয়া দাওয়া করে নিতে বলে। এরপর দেখানো হয় রাতের বেলা খাওয়া দাওয়া শেষে মফিজ আর রনি মিলে সিগারেট খেতে খেতে গল্প করছিল, যেমনটা তারা সব সময়ই করত। দুই বোনের হাজবেন্ড মিলে এভাবেই আড্ডা দিত। আর তখনই তাদের পাশ থেকে মালা জামা কাপড় গুছিয়ে রাখতে থাকে। যেহেতু তার বোন নেই, তাই তাকেই সবকিছু একা একা করতে হচ্ছিল। সে তার বোনকে মিস করছিল, তবে এখন তো কিছুই করার নেই। সে সময় রনি মফিজকে বলতে থাকে যে জীবনে মানুষ কি করলে সার্থক হবে, ভালো স্বামী হলে নাকি ভালো সন্তান হলে। তখন মফিজ তার কথা শুনে বলে যে সে জীবনকে এত কঠিনভাবে কখনো ভেবে দেখেনি, হালকাভাবেই সবটা নিয়েছে। রনি তখন বলতে থাকে যে জীবনকে ভাবে সহজভাবেই নিতে হয়, সহজভাবে নিলে জীবনে কোনো সমস্যাই থাকে না। কিন্তু কথা হচ্ছে জীবনে আসলে টাকা পয়সাই হলো আসল জিনিস। টাকা পয়সা থাকলে খাবার কেনা যায়, ভালোভাবে জীবন চালানো যায়, প্রেমও করা যায়, তার সাথে সাথে জীবনের সব শখ আহ্লাদও পূরণ করা যায়। তো সে যখন এই সব কথা বলছিল, তখন মফিজ বারবার মালার দিকে তাকাচ্ছিল। মালাও তখন তার দিকে তাকিয়ে এমনিতেই স্মাইল করতে থাকে, কারণ সে তো তাকে তার ভাইয়ের নজরে দেখে। কিন্তু মফিজ তখন তাকে খুবই খারাপ নজরে দেখছিল, যা কেউই বুঝতে পারছিল না। আমরা তো জানি যে মফিজের নজর কতটা খারাপ। তার তো যে কোনো মেয়েকে দেখলেই তার কাছে যেতে ইচ্ছে হতো। নিজের এত ভালো একটা বউ থাকতেও তার নজর ছিল খারাপ। সে যে কাউকে খুব বাজে চোখে দেখত, এমনকি এবার তো সে নিজের শালিকেও ছাড়েনি, তার দিকেও তার কুনজর পড়েছে। না জানি এরপর সে আর কি কি করতে চলেছে। এরপরই আমাদেরকে প্রিয়াকে দেখানো হয়। প্রিয়া তার চাচার বাসায় থেকে তার স্বামী অর্থাৎ মফিজকে বারবার কল করছিল, কিন্তু মফিজ তো তার কোনো কলই রিসিভ করছিল না। প্রিয়া তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে মফিজের এই কাজ করার কারণ কোনোভাবেই বুঝতে পারছিল না, কারণ সে তো জানে তার স্বামী তাকে অনেক ভালোবাসে। তাহলে সে কেন তার কল অ্যাভয়েড করছে, সেটাই তার মাথায় ঢোকে না। সে যেহেতু মফিজকে অনেক ভালোবাসত আর বিশ্বাস করত, তাই সে তো বুঝতেই পারে না যে মফিজের কি হলো, সে কেন তার কল রিসিভ করছে না। তাছাড়া সে তো এটাও জানে যে মফিজ তাকে অনেক ভালোবাসে, তার জন্য তো সে কান্নাও করছিল যে সে তাকে ছাড়া এতদিন কিভাবে থাকবে। আর সেই মফিজে এখন তার কল রিসিভ করছে না, এমনকি তার একটা খোঁজও নিচ্ছে না। এই সব কিছুতে প্রিয়া অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো এর পরদিন দেখানো হয় রনি আর মালা মিলে কোনো একটা বিষয়ে কথা বলার জন্য মফিজের কাছে যায়। রনি তখন মফিজকে বলতে থাকে যে সে যেখানে চাকরি করে তার এমডি তাকে আজ কল করেছে, আর কালকে থেকেই তাকে চাকরিতে জয়েন করতে বলেছে। তা না হলে তাকে তার চাকরি থেকে বের করে দিতে পারে। এই রিস্ক তো সে নিতে পারে না, এর জন্য সে চলে যাচ্ছে, কারণ এই চাকরিটা তার অনেক বেশি প্রয়োজন। না হলে সে কিভাবে তার পরিবারকে চালাবে। তাই এখনই সেখানে না গেলে আর কোনো উপায় থাকবে না, তাই তাকে যে করেই হোক যেতে হবে। আর তাছাড়া এদিকে মালার ইন্টারভিউ দেওয়াটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে এত চেষ্টার পর সরকারি চাকরির ইন্টারভিউ দিতে পারছে, তারা এই সুযোগ মিস করতে পারবে না, কারণ একটা সরকারি চাকরি যে কারো জীবন বদলে দিতে পারে। আর মালা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে, তাই সে কখনোই চায় না যে তার জন্য মালার এই সুযোগটা মিস হয়ে যাক। তাই সে তাকে এখানেই রেখে যেতে চাইছে। তখন মালা রনিকে বলতে থাকে যে সেও তার সাথে যেতে চায়, এখানে তার ইন্টারভিউ দিতে হবে না। কিন্তু তখন রনি তাকে বলে যে সে এখানেই থাকুক,
দুলাভাই তো তার ভাইয়েরই মতো, সে তার এখানে খেয়াল রাখবে। কিন্তু তখনও মালার কাছে এটা ঠিক বলে মনে হয় না। কিন্তু রনি তাকে থাকতে বলে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় যে মালা তো সেখানেই দাঁড়িয়েছিল। তখনই মফিজ তার পেছনে এসে দাঁড়ায় আর তাকে ছোঁয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু এরপর সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে মালার ঘাড়ে হাত দেয়। সে এটা করলে তো মালা অনেক বেশি চমকে ওঠে। মফিজ তখন তাকে বলতে থাকে যে তার কোনো চিন্তা নেই, সে তার খুব ভালো করে খেয়াল রাখবে, মালার কোনোই সমস্যা হবে না। তখন তাকে আর কিছু না বলে মালা রুমের মধ্যে চলে যায়। সে সময় মফিজ সেখানে বসেই সিগারেট খেতে থাকে আর বলতে থাকে যে মালার যদি কখনো তার বরের কথা মনে পড়ে তাহলে সে তাকে জানাতে পারে আর তার কাছে চাইলে আসতেও পারে। মফিজ হলো জীবন ভালো করার মাস্টার। তার এসব কথা শুনে মালা অনেক বেশি ভয় পেতে থাকে। সে তখন তার স্বামীর কথা ভেবে কাঁদতে থাকে। এরপর থেকে দেখানো হয় যে মালা গোসল করতে গেলে মফিজ তখন পেছন থেকে তাকে দেখতে থাকে। তার দিকে সে খারাপ নজর দিয়ে তাকিয়ে থাকে। আর কোথায় মেয়েটি তাকে বিশ্বাস করে তার বাসায় থাকছিল, তাকে নিজের ভাই বলে মনে করছিল। সে তো তখনও জানতো না যে তার দুলাভাই তাকে এত বেশি খারাপ নজরে দেখে। তো এর পরদিন রাতেই দেখানো হয় যে মালা উঠানে দাঁড়িয়ে রনির কথা মনে করে কষ্ট পাচ্ছিল। তখনই মফিজ পেছন থেকে তাকে দেখে তার দিকেই এগিয়ে আসতে থাকে। এরপর তার কাছে গিয়ে সে তার গায়েও টাচ করে। তখন তো মালা অনেক বেশি ভয় পেয়ে যায়। সে দ্রুত পেছনে ফেরে। সে সময় মফিজ তাকে জোর করে জড়িয়ে ধরে। মালা তার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু মফিজ তো তাকে জোর করতে থাকে। সে কোনোভাবেই তাকে ছাড়ছিল না। সে তাকে বারবার নিজের কাছে টানছিল। আর ঠিক তখনই সেখানে প্রিয়া আর রনি চলে আসে। তারা দুজন তো এটা দেখে চমকে যায়। তাদের বলার আর কোনো ভাষাই থাকে না। আর তাদের দেখে মফিজও তাড়াতাড়ি করে মালাকে ছেড়ে দেয়। মালা তখন দৌড়ে রনির কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। মফিজও তখন দৌড়ে প্রিয়ার কাছে আসে এবং তার পা ধরে ঝুলে পড়ে। সে তাকে বলতে থাকে যে সে কিছুই করেনি। এই বলে সে কান্না করতে শুরু করে দেয়। কিন্তু তখন প্রিয়া কি করবে তার কিছুই সে বুঝতে পারছিল না, কারণ সে তো তার স্বামীকে অনেক ভালোবাসতো। সে যে এমন কিছু কখনো করবে তা তো তার কল্পনাতেও ছিল না। তাই সে এসবে অনেক বেশি কষ্ট পায়। সে একেবারে স্তব্ধ হয়ে যায়। সেখান থেকে দৃশ্য আবারও আসে বর্তমানে। আমরা তখন প্রিয়াকে দেখতে পাই। সে সবকিছু বিশালকে জানায়। এসব শুনে বিশাল মফিজকে আচ্ছা মতো গালি দিতে থাকে আর বলতে থাকে যে মফিজ তো খুবই খারাপ একটা লোক। সে এত বেশি খারাপ যে এত কিছু করার পর তার শালীকেও ছাড়লো না। তাই পুলিশের ধারণা হয় যে এত খারাপ মানুষকে প্রিয়া নিশ্চয়ই অনেক বেশি রেগে গিয়ে কষ্ট পেয়ে মেরেই ফেলেছে। বিষয়টা তো একদম ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু তখন প্রিয়া তাকে বলতে থাকে যে তার গল্প তো এখনো শেষ হয়নি। বিশাল এটা শুনে অবাক হয়ে যায় আর বলে যে এখনো তার গল্প শেষ হয়নি, তাহলে সে বলুক যে আর কি কি হয়েছিল। প্রিয়া তাকে আবারও বলতে থাকে। তখন দেখানো হয় যে সেই সময় মফিজের সত্যি তো সবার সামনে চলে আসে। তখন রনি তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে সব সম্পর্ক ছিন্ন করে চলে যায়, কারণ এত জঘন্য একটা মানুষের সাথে সম্পর্ক রাখা তাদের পক্ষে সম্ভব না। তারা আর কোনোদিনও এই বাড়িতে পা দিবে না, এই বলেই তারা সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় মফিজ প্রিয়ার পায়ের কাছে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে যে সে যা দেখেছে মফিজ তেমন না, এই সবকিছু হলো ষড়যন্ত্র। আসলে সে এভাবেই তার নাটক চালিয়ে যেতে থাকে। যেভাবে এতদিন সে তার নাটক চালিয়েছে, তার বউয়ের সামনে সাধু সেজেছে, তাকে এমন ভাবে বুঝিয়েছে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার মন তো পড়ে থাকতো বাইরের মেয়েদের দিকেই। পর নারীর আসক্তি তাকে একেবারে শেষ করে দিয়েছিল। কিন্তু এই সবকিছু সে তার বউয়ের সামনে স্বীকারই করতে চায় না। যদিও সে আজ হাতে নাতে ধরা পড়েছে, তারপরেও সবকিছু অস্বীকার করতে থাকে আর সব দোষ দিতে থাকে প্রিয়ার বোন আর বোন জামাইয়ের উপরে। প্রিয়াও তো আজ তার স্বামীর এই রূপ দেখে একেবারেই হতভম্ব হয়ে গেছে। যে স্বামীকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছে, সেই স্বামী তার সাথে এমন করতে পারে বা তার চরিত্র এতটা খারাপ হতে পারে তা তো প্রিয়া কখনো চিন্তাও করতে পারেনি। তাই সে আজ কি বলবে না বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু মফিজ তো তার বকবকানি চালিয়েই যাচ্ছিল। মফিজ আরো বলতে থাকে যে সে প্রিয়ার টাকাও নেয়নি, সে সব টাকা স্কুল আর মসজিদ করার জন্য দিয়ে দিয়েছে। সেই সবকিছুর প্রমাণও তাকে দিবে। তাছাড়া মালার সাথে যা হয়েছে তাতে সে কিছুই করেনি। এই সবকিছু দুই স্বামী স্ত্রীর ষড়যন্ত্র। তাদের দুজনের জীবনে অনেক সমস্যা, এর জন্য তারা তাদের দুজনের ভালো সম্পর্ক সহ্য করতে পারেনি। হিংসা করে তাদের মধ্যে ঝামেলা করার চেষ্টা করেছে, কিন্তু সেই সবকিছুর প্রমাণ তাকে দিবে। সে তো শুধু তার সাথে একসাথে ভালো থাকতে চায়। তাদের তো একটা বাচ্চাও আসতে চলেছে।
তারা একসাথে একটা সুখী পরিবার হয়ে থাকতে চায়। মফিজ আরো বলে যে প্রিয়ার এখানে তার সাথে থাকতে হবে না, সে তাকে 3 দিনের জন্য তাকে তার বাপের বাড়িতে দিয়ে আসবে। এরপর 3 দিনের মধ্যে সব প্রমাণ সহ সে তাকে আবারও বাসায় নিয়ে আসবে। প্রিয়াও তখন তার বলা কথাগুলো মেনে নেয়। সে তাকে এত কিছুর পরও শেষ সুযোগ দিতে রাজি হয়। আর এর পরদিনই তারা নৌকাতে করে যেতে থাকে। সেখানে যাওয়ার সময় প্রিয়ার তার মায়ের আগের বলা কথাগুলো মনে পড়ে। সে মফিজের সাথে প্রেম করে বিয়ে করেছিল। তো যখন মফিজের কথা সে তার পরিবারকে জানায়, তখন তার মা তাকে বলেছিল যে সে যেই ছেলেকে পছন্দ করেছে সেই ছেলে একদমই ভালো না। তার বাবা মদ খাওয়ার জন্য জায়গা জমি সবকিছু বেচে দিয়েছিল। এমন একটি লোকের ছেলের সাথে তার বিয়ে করা একদমই ঠিক হবে না। তখন প্রিয়া তাদেরকে বলেছিল যে মফিজের বাবা এমন হতে পারে, কিন্তু মফিজ একদমই তার বাবার মতো না। সে অনেক ভালো আর তাকে অনেক ভালোবাসে। এই সবকিছু মনে করে প্রিয়া তখন খুব কাঁদতে থাকে। তখনই দেখানো হয় যে নৌকা চালাচ্ছিল মফিজের বন্ধু সোহেল। সে তখন বলতে থাকে যে লক্ষ্মী আর সরস্বতী কখনো একসাথে পাওয়া যায় না, একজনকে তো হারাতেই হয়। তো সে এটা বললে তখন চারিদিকে কেউ আছে কিনা সেটা দেখে মফিজ। এরপরই প্রিয়ার কাছে যায়, তার হাত ধরে, আর তখনই সে প্রিয়াকে ধাক্কা দিয়ে সেই নৌকা থেকে ফেলে দেয়। বর্তমানে প্রিয়া বিশালকে বলতে থাকে যে তারা দুজন খুব ভালো করে জানতো যে সে সাঁতার কাটতে পারে না, তাই তারা তাকে মেরে ফেলার জন্যই মাঝ নদীতে ফেলে দেয়। কিন্তু সে কোনোভাবে বেঁচে যায়। তবে তার পেটের বাচ্চাটা আর বাঁচে না। সে তার এত কষ্টের বাচ্চাকে হারিয়ে ফেলে। তখন তার পাশেই তো সোহেল বসেছিল। বিশাল তখন সোহেলের কাছে জানতে চায় যে সেই কাজ করেছে। সোহেল জানায় হ্যাঁ। তখন বিশাল তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে সে এখনই তাকে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ দিয়ে জেলে ভরতে পারে। তখন সোহেল একটু চুপ থেকে বিশালকে বলে যে সে যেন প্রিয়াকে বলে যে সে যদি তাকে কিছু টাকা দেয় তাহলে সে তার কেস তুলে নিবে। বিশাল তো তখন অনেক উত্তেজিত হয়ে যায় আর তাকে একটা চড় মেরে বসে আর বলতে থাকে যে সে এখান থেকে এক্ষুনি বের হয়ে যাক, তাকে সে পরে দেখে নিচ্ছে। এরপরই সে প্রিয়াকে বলতে থাকে যে তার স্বামী 9 মাস ধরে নিখোঁজ, সে কি একবারও তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। তখন প্রিয়া তাকে বলতে থাকে যে সোহেল তো বলল যে তাকে টাকা দিলে সে কেস তুলে নিবে, তো সে আর কোনো কথা কেন বলবে। এটা বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই বিশাল তাকে বলতে থাকে যে সে খুব ভালো করেই জানে যে প্রিয়া কি করেছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই, তবে সে প্রমাণ বের করেই ছাড়বে। এরপর আমাদেরকে সেই আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের দেখানো হয়েছিল যে প্রিয়া ওয়েস্টার্ন ড্রেস পরে হুইল চেয়ারে অক্ষম হয়ে বসে থাকা মফিজকে কষ্ট দিচ্ছে। কিন্তু এটা কি আদৌ সত্যি ছিল? আসলে এটা সত্যি ছিল না। প্রিয়া তাকে এভাবে কষ্ট দেয়নি। সে নদীতে তাকে মেরে ফেলার চেষ্টার পর যখন বেঁচে ফিরল তখন তার বাচ্চা মারা গেল। এটা জেনে সে আর মফিজকে মেনে নিতে পারছিল না। তার পুরো দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। এই জন্য সে সেদিনই তার বাসায় চলে যায় আর মফিজকে সাথে সাথে খুন করে। এরপর তার লাশ টানতে টানতে তার বেডরুমের খাটের নিচে নিয়ে আসে। তো বর্তমানে দেখানো হয় থানা থেকে বেরিয়ে প্রিয়া তার বাসায় ফিরে যায় আর সেখানেই তার সেই খাটের নিচে গিয়ে বসে থাকে। সে তখন সেখানে বসে মফিজের সাথে কাটানো সময়গুলোর কথাই বারবার মনে করছিল। সে ভাবছিল যে সেই সব ভালোবাসা মিথ্যা ছিল। তখনই সে সেই মাটির উপর বসে সেখানে মাথা দিয়ে শুয়ে পড়ে আর বোঝা যায় যে হয়তো সে সেই দিন মফিজের লাশ সেখানেই পুঁতে দিয়েছিল। অবশেষে মফিজ যেই শাস্তি ডিজার্ভ করে সেই শাস্তিই পেয়েছে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। ভালোবাসার মানুষ ধোঁকাবাজি করলে মানুষ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। আর অবশেষে এক শয়তান তার পাপেরও শাস্তি পেয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।